দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল অস্থিরতা দানা বাঁধছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উঠছে নানা প্রশ্ন। ভারতের 9টি সীমান্ত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় স্থল সীমান্ত হলো বাংলাদেশের সাথে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্থিতিশীলতা ও সহযোগিতার ওপর ভারতের অনেক কিছু নির্ভর করে। গুঞ্জন রয়েছে, তারেক রহমান যখন দেশে ফেরার সবুজ সংকেত পেয়েছিলেন এবং ক্ষমতার মসনদ নিশ্চিত করেছিলেন, তখন ভারতের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় বসার অল্প সময়ের মধ্যেই দৃশ্যপট বদলে গেছে। ভারতের প্রতি তারেক রহমান সরকারের মনোভাব যেন 180 ডিগ্রি ঘুরে গেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঠিক কোন কোন কারণে ভারতের সাথে তারেক রহমানের সরকারের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছেদের পথে হাঁটছে। আর সাথে আছি আমি সাজ্জাদ কাদির। শেষ পর্যন্ত আপনারাও সাথে থাকুন। ভারতের প্রথম ও প্রধান চাওয়া হলো আঞ্চলিক নিরাপত্তা। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাকে আমরা 7 সিস্টার্স বলি, সেই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ বাংলাদেশ করবে না, এটাই ছিল অলিখিত চুক্তি। কিন্তু বর্তমান তারেক রহমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ভারত এখন শঙ্কিত। ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন, বাংলাদেশ সরকার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে তারা ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটি ভারতের জন্য এক চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পর্কের টানাপোড়েনের দ্বিতীয় বড় কারণ হলো জঙ্গিবাদ। ভারতের স্পষ্ট দাবি ছিল বাংলাদেশের জঙ্গিবাদ কঠোরভাবে দমন করতে হবে, কিন্তু তারেক রহমান সরকারের 3 মাস পার হলেও এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। অবাক করার মতো বিষয় হলো, জেল থেকে পালিয়ে যাওয়া একজন জঙ্গিকেও বর্তমান সরকার গ্রেপ্তার করতে পারেনি। উল্টো সরকারের পক্ষ থেকে জঙ্গি নেই বলে প্রচার চালানো হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পুলিশের বিশেষ ইউনিটগুলোর পুনর্গঠন নিয়ে। জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে পারদর্শী সিটিটিসি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং এটিইউ, এন্টি টেররিজম ইউনিটকে একীভূত করে এসএসইউ বা স্পেশাল সিকিউরিটি ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন, এতে জঙ্গিবাদ দমনের মূল লক্ষ্যটি হারিয়ে যাবে। অন্যদিকে সরকার সাইবার পুলিশ ইউনিট গঠন করছে ডিজিটাল অপরাধ মোকাবিলার নামে, যা মূলত মত প্রকাশের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের কাছে এটি একটি নেতিবাচক বার্তা পাঠিয়েছে। ভারত সবসময় বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের প্রভাব কমানোর পক্ষে সোচ্চার। তারেক রহমান সরকারের ওপর শর্ত ছিল পাকিস্তানি প্রভাব কমানোর, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো। বর্তমান প্রশাসনে ও রাজনীতিতে পাকিস্তানি ঘরানার প্রভাব আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারত বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বারবার বলেছে। এর মাধ্যমে মূলত আওয়ামী লীগের রাজনীতির পথ উন্মুক্ত রাখার শর্ত ছিল। ভারত চেয়েছিল সব বড় দলের অংশগ্রহণে একটি রাজনৈতিক পরিবেশ, কিন্তু ক্ষমতায় আসার পর তারেক রহমান সরকার সেই অবস্থান থেকে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে, যা ভারতের কূটনৈতিক মহলে অসন্তোষের জন্ম দিয়েছে। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারতের অন্যতম শর্ত বরাবরই থাকে যে ভারতের সিগন্যাল বা সম্মতি ছাড়া কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্ররোচনায় পরিচালিত হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এখানে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করা জরুরি। 1980 সালের 23শে নভেম্বর সংবাদপত্রের কাটিং দেখলেই বোঝা যায় তারেক রহমানের বাবা জিয়াউর রহমানও মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনে সম্মতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকে থাকতে পারেননি। বর্তমানে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই অতি ঘনিষ্ঠতা এবং সামরিক ঘাঁটির বিষয়টি ভারতকে চরমভাবে ক্ষুব্ধ করেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, তারেক রহমান সরকার এখন চীনের দিকেও ঝুঁকে পড়েছে। ভারতের চির প্রতিদ্বন্দ্বী চীনকে এভাবে কাছে টানা ভারত মোটেও পছন্দ করছে না। শোনা যাচ্ছে
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে চীনে, যা দিল্লির জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় ও অসম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে। সম্পর্কের শীতলতার সবশেষ প্রমাণ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। সেখানে বিজেপির বিশাল জয়ের পর বিশ্ব নেতারা এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অভিনন্দন জানালেও ঢাকা থেকে কোনো অভিনন্দন বার্তা যায়নি। সরকারের পক্ষ থেকে একে অঙ্গরাজ্যের নির্বাচন বলে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। ঢাকার এই শীতল মনোভাব দিল্লির সাথে সম্পর্কের ফাটলকে আরো প্রশস্ত করেছে। তারেক রহমানের সরকার শুরুতে ভারতের সাথে সুসম্পর্কের আভাস দিলেও দ্রুতই সেখান থেকে সরে এসেছে। আঞ্চলিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, মার্কিন ও চীন প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক এখন খাদের কিনারায়। বিশ্লেষকদের মতে দিল্লির সাথে এই দূরত্ব এবং আন্তর্জাতিক মহলের ভুল সমীকরণ তারেক রহমান সরকারের পতন অনিবার্য করে তুলতে পারে। দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনীতি আগামীতে কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধান শুভেন্দু অধিকারী তিনি গতকালকে যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সীমান্তে তারা বেড়া দেবে, কাঁটাতারে বেড়া দেবে, তারা তাদের সীমান্তে বেড়া দেবে, এটা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছিলেন সেটা নিয়ে আমরা সমালোচনামূলক একটা কথা বলেছিলাম, মানে আলোচনা করেছিলাম। এবং সেখান থেকে আমরা যতটা বিরত থাকতে পারি, প্রফেসর ইউনূস যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন কিংবা তার সাঙ্গপাঙ্গরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন সেই ল্যাঙ্গুয়েজগুলো যত আমরা পরিত্যাগ করতে পারি ততই কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যেতে পারবো, সেই কথা আমরা আলোচনা করেছিলাম। মজার ব্যাপার হচ্ছে যে সেখানে এই কথাও বলেছিলাম যে কূটনীতির ক্ষেত্রে রাজনীতির লোক খুবই প্রয়োজন। রাজনীতির বাইরের দুজনকে, একজনকে পররাষ্ট্রমন্ত্রী, একজনকে পররাষ্ট্র উপদেষ্টা করে সেই ক্ষেত্রে বিএনপি তাদেরকে ভুগতে হবে কিনা সেই কথাও বলেছিলাম। এবার সত্যিকার যিনি রাজনীতির লোক, রাজনীতিতে পোড় খাওয়া মানুষ, বহু চড়াই উতরাই পেরিয়ে এসেছেন যিনি, রাজনীতির বহু উত্থান পতনের সাক্ষী যিনি, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু ঠিকই বুঝেছেন যে ভারতের একটা রাজ্য সরকারের প্রধান কি বার্তা দিচ্ছে না দিচ্ছে সেটা নিয়ে বাংলাদেশের সরকারের, মানে ভারত সরকারের কোনো বক্তব্য না হলে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক মানে পররাষ্ট্র উপদেষ্টার রিভার্স বক্তব্য দিলেন এবং এটাই শোভনীয়, এটাই প্রত্যাশিত, কারণ ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কি বুঝলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুঝে কি কথা বললেন? পররাষ্ট্র উপদেষ্টা কেন সেটা বুঝতে পারেননি? তিনি ওই প্রফেসর ইউনূস যেভাবে সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করেছিলেন সেই পথেও হাঁটতে গিয়েছিলেন কিনা চলুন একটু জেনে দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করে। থাকবেন দর্শক। বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতকালকে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে, সেটা তো বাংলাদেশের জমিতে এসে দেবে না, বাংলাদেশের ভেতরে ঢুকে তারা তো কাঁটাতারের বেড়া দিতে আসবে না, ভারতের জমিতেই দেবে, তাদের ভূখণ্ডেই দেবে। তাদের জমিতে তাদের ভূখণ্ডে তার বেড়া দেবে, নাকি চীনের প্রাচীর বানাবে, নাকি খাল কাটবে, খাল কেটে সেই খালে কুমির চাষ করবে, সেটা তো একান্তই তার সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত, তাদের দেশের সিদ্ধান্ত। এখানে আমার দেশের নাক গলানোর কি থাকতে পারে? ব্যাপারটা পররাষ্ট্র উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিনি না বুঝলেও রাজনীতিতে পোড় খাওয়া এই মানুষটা সালাউদ্দিন আহমেদ তিনি ঠিকই বুঝেছেন এবং তার এই বক্তব্যটাকে আমরা সমর্থন করতে চাই। তিনি বলছেন কি দেখুন, কালের কণ্ঠের শিরোনামটা বলছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়। ইয়েস অ্যান্ড গুড, এটাই পারফেক্ট মন্তব্য। তারা তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে সেটা নিয়ে আমি মন্তব্য করতে যাব কেন? কেন আমি বলতে যাব যে কাঁটাতার দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখানো যাবে না, ঢাকারও অনেক কিছু করার আছে? এটা তো ক্যাচাল বাঁধানোর ডায়লগ হয়ে যায়। আমরা নিশ্চয়ই ভারতের সঙ্গে ক্যাচাল বাঁধাতে চাই না। যে ক্যাচালটা প্রফেসর ইউনূস বাঁধিয়ে গেছেন সেই ক্যাচালটা আমরা ছুটাতে চাই, মুক্ত হতে চাই, সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে নিতে চাই, কিন্তু ওই বক্তব্যটা বন্ধুত্বের পর্যায়ে
পর্যায়ে নেওয়ার বক্তব্য না। এবার সালাউদ্দিন আহমেদ যেটা বললেন সেটাই প্রকৃত বক্তব্য এবং সেটাই প্রকৃত কূটনৈতিক বক্তব্য। কি বলছেন তিনি ভেতরে ঢুকে? ভারতের সীমান্তে যদি তারা কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, বলছেন স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলছেন সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। খুবই ভালো কথা, এটাই তো থাকার কথা। আমার দেশের বাহিনী, আমার দেশের সীমান্ত, আমার দেশের করণীয় সেটা আমি ভাববো, ওর দেশের করণীয় ও ভাববে। ওর করণীয় নিয়ে আমি কেন লাফাবো? আমার তো লাফানোর দরকার নেই। লাফাবে উটকো মাস্তানরা, রাজনীতির খাটাসরা, রাজনীতির উদ্বাস্তুরা, রাজনীতির অতিথিরা এবং রাজনীতিতে যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ঢোকাতে চায় তারা। এটা সরকারের মানে সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন সেটাই সরকারের অবস্থান হওয়া উচিত, বক্তব্য হওয়া উচিত। পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন আমার মনে হয় যে তিনি একটু বেশি অসচেতনভাবে মন্তব্যগুলো করে ফেলেছেন, যেটাকে মানে ট্যাকেল দিতে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রীকে এই বক্তব্য দিতে হচ্ছে। সচিবালয়ে তিনি এই কথা বলেছেন। বলেন কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষীদের সহ অনেক কথা তিনি বলেছেন, সেই ব্যাপারে যাচ্ছি না। অনেক কথাই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা করার বিষয় রয়েছে। অনেকেই জলঘোলা করতে চায়, অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, অনেকেই চায় যে বিএনপি ভারতের সঙ্গে একটা ক্যাচাল বাঁধিয়ে বিপদে পড়িয়ে তারা যেন ক্ষমতা হারায় এবং সেই ক্ষমতা হারালে কাদের লাভ। এই পরিকল্পনা, ষড়যন্ত্র, এই মেটিকুলাস প্ল্যান তো অনেকের থাকতেই পারে। সেই ব্যাপারে সরকারকে অনেক বেশি সচেতন থাকতে হবে। শুভেন্দু অধিকারী কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ব্যক্তি শুভেন্দু অধিকারী ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। তার কথাকে এর আগে যেভাবে বাংলাদেশে মানে পুঁজি করে নানা ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী কি একাই মানে সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছেন কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন? তার চাইতে 1000 গুণ বেশি বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বাংলাদেশে প্রফেসর ইউনূসের সাঙ্গপাঙ্গ, প্রফেসর ইউনূসের নিয়োগদাতারা অনেক বেশি করেছেন। অনেক বেশি যেগুলো করেছেন তার প্রতি উত্তর যদি ভারত মানে বাস্তবিক অর্থে দিতে চাইতো, ভারত যদি এটাকে পরোয়া করতে চাইতো, তাহলে কিন্তু এতদিনে প্রফেসর ইউনূসের 1.5 বছরের যুদ্ধ বেঁধে যেত। সীমান্তে সেরকম উত্তেজনা তৈরি করার চেষ্টা তারা করেছে, কিন্তু ভারত বুঝেছে এবং ভারতের সেনাপ্রধান তো বলেছেনই, একেবারে স্পষ্ট বলেছেন যে মাত্র 6 মাসের 1 বছরের জন্য যে সরকার, সেই সরকার কি বলছে না বলছে এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমরা অপেক্ষা করছি নির্বাচিত সরকারের জন্য। এবং বিএনপি সরকার যখন এসেছে তখন ভারতের অবস্থান কিন্তু একেবারেই পাল্টে গেছে। ভারতের বক্তব্য, বন্ধুত্বপূর্ণ বক্তব্য, তারা সব ক্ষেত্রে মানে একেবারে রিভার্স টোনে কথা বলছে। এর আগে বাংলাদেশের এই সরকার নিয়ে তারা পাত্তাই দেয়নি, কথাই বলতে চায়নি, কোনো রেসপন্স করেনি। যে রেসপন্সগুলো এখন করছে, এখনো যারা গোলা পানিতে মাছ শিকার করতে চলেছে মানে করে চলেছে, তাদের যেন লাভ হয় এরকম কথা সরকারি পর্যায় থেকে, সরকারের গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে যেন না আসে। এই ব্যাপারে সচেতন থাকতেই হবে সরকারকে। কারণ শুভেন্দু অধিকারী কাঁটাতারের বেড়া দেবেন, সেটা তার রাষ্ট্রে তার বাবার জমিতে দেবেন, সেটা মানে আমি বনের মোষ খেয়ে মানে ঘরের ভাত খেয়ে বনের মোষ তাড়াতে যাব, এটা তো হয় না। তার ওই কর্মকাণ্ড নিয়ে আমি কেন কথা বলতে যাব? তার দেশে সে যা ইচ্ছা তাই করবে। তাতে করে আমার অধিকার যদি ক্ষুণ্ণ হয়, আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমি কথা বলতে পারি, কিংবা আমার অধিকার ক্ষুণ্ণ হলে তাদেরকে আমি ফর্মালি জানাতে পারি যে এই ডিসিশন নিলে আমার অধিকার ক্ষুণ্ণ হবে, তোমরা এই ডিসিশন নিও না। পারস্পরিক আলাপ আলোচনায় অনেক সমাধান হয়, কিন্তু যুদ্ধংদেহী সংলাপ দিয়ে সমাধান হয় না, বরং আরো জটিলতা বাড়ে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।